নমস্কার। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। গত দিনগুলোতে শরীর ভীষণ খারাপ ছিল, তাই তোমাদের জন্য আমি গল্প নিয়ে আসতে পারিনি। তাই যখন দেখলাম আজকে মোটামুটি একটু শরীরটা ভালো আছে, তাই তোমাদের জন্য আমি আবার গল্প নিয়ে হাজির হলাম। হ্যাঁ, সময়ের একটু হেরফের হয়েছে বটে, কিন্তু তবুও গল্প নিয়ে এসেছি। স্কিপ করো না কিন্তু, সঙ্গে থেকো। তো চলো বক বক না করে গল্প শুরু করি। আর হ্যাঁ, সাবস্ক্রাইবটা করতে ভুলো না। ছোট্ট করে হলো একটা কমেন্টস তো করো। তোমাদের পরিবারের সদস্য কিন্তু আমি, পরিবারের মেয়ে তো অবশ্যই, আর বন্ধুটাই বা বাদ দেবো কেন? তো চলো গল্প শুরু করি। মহারাজ কৃষ্ণচন্দ্র একদিন গোপালকে বললেন, গোপাল, তোমার মোটেই সাহস নেই, তুমি কিন্তু ভীষণ ভীতু। গোপাল বলল, কী সাহসের পরিচয় দিতে হবে বলুন? তুমি নবাবকে ভেঙচি কাটতে পারবে? একবার নয় হুজুর, বারবার নবাবকে দেখিয়ে দেখিয়ে ভেঙচি কাটতে পারবো। হালবাত পারবো, 100 বার পারবো। মন্ত্রীমশাই বললেন, গোপাল, অমন কর্মটি করো না, করলে তোমারই দফা রফা। ভাঁড়ামি করে খাচ্ছ খাও, ভুলেও নবাবকে ভেঙচি কাটাতে যেও না। প্রাণ রাখা দায় হবে, ভাঁড় ভেঙে চৌচির হয়ে যাবে। রাজা বললেন, গোপাল, সব জায়গায় তোমার ইয়ার্কি চলতে পারে, তাই বলে বাংলা, বিহার, উড়িষ্যার নবাবের সঙ্গে তোমার ইয়ার্কি চলবে না। মুর্শিদাবাদে এখন নবাবকে জানো? নবাব সিরাজউদ্দৌলা। জানো তো, তার ভয়ে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। গোপাল বলল, তিনি নবাব আছেন তো নবাব আছেন, আমি নবাবকে মোটেই ভয় পাই না। আপনারা ভয়ে ভিড়মি খেতে পারেন। গোপাল ভাঁড়ের যে কথা সেই কাজ। গোপাল ভাঁড় নবাবকে ভেঙচি কাটতে মোটেই ভয় পায় না। মন্ত্রী বললেন, ওহে গোপাল, মুখে বড়াই না করে একবার কাজে করে দেখাও তো বাপু। বেশ, তাই হবে, আমি নবাবকে বারবার ভেঙচি কাটবো। মহারাজ বললেন, উত্তম কথা, যদি তুমি নবাবকে বারবার ভেঙচি কাটতে পারো, আমি তোমাকে অবশ্যই 1000 টাকা পুরস্কার দেব। বেশ, কালই আমি মুর্শিদাবাদে যাব। আমার সঙ্গে আপনারা 3 জন লোক দিন, তারা দেখবে সত্যি আমি ভেঙচি কাটছি কি না। মন্ত্রী বলেন, না, আমি ছদ্মবেশে আরও 2 জন লোক নিয়ে যাব, দেখব তুমি সত্যই ভেঙচি কাটো কি না। অতএব গোপাল ছদ্মবেশী মন্ত্রী আরও 2 জন লোক নিয়ে মুর্শিদাবাদে এসে বাসা ভাড়া করে রইল। বিকেল বেলা নবাব বেড়াতে বেরিয়েছেন। চারিদিক আমির ওমরাহ সৈন্য সামন্ত ঘিরে রয়েছে। নবাব যখন গোপালের বাসার পাশ দিয়ে হাতিতে চেপে যাচ্ছিলেন, গোপাল তখন নবাবের উদ্দেশ্যে ভেঙচি কাটল। নবাব লক্ষ্য করেও কিছুই বললেন না। গোপাল নবাবের হাতির পেছনে যেতে যেতে ভেঙচি কাটতে লাগলো, এবং ফেরার পথেও নবাবের মুখোমুখি দাঁড়িয়ে আরও কয়েকবার ভেঙচি কাটল। নবাব এবারও তা দেখতে পেলেন, এবং নবাবের সঙ্গী আমির ওমরাহগণ তো তারা তো দেখতে পেলেনি। নবাব রক্ষীকে ডেকে বলে, ওই ব্যাটাকে পাকড়াও করো তো, বেয়াদপির সীমা ছাড়িয়ে গেছে, ওকে কাল সকালে শুলে চড়াতে হবে। রক্ষীর সঙ্গে যেতে যেতেও গোপাল আর একবার পিছু তাকিয়ে নবাবের উদ্দেশ্যে ভেঙচি কাটল। কয়েকজন আমির ওমরাহ তা দেখতে পেয়ে বললেন, ব্যাটার স্পর্ধা তো কম নয়, বাংলা, বিহার, উড়িষ্যার নবাবকে ভেঙচি কাটছে, ব্যাটাকে কাল শুলে চড়াতেই হবে। গোপালের কঠোর শাস্তির কথা শুনে ছদ্মবেশী মন্ত্রী ও তার 2 জন অনুচর কৃষ্ণনগরে এসে মহারাজ কৃষ্ণচন্দ্রকে সব কথা বলল। মহারাজ মনে মনে খুবই দুঃখ বোধ করলেন। আমার জন্যেই গোপালের অপমৃত্যু বরণ করতে হলো। আমি যদি ও কথা না বলতাম এবং গোপালকে টাকার প্রলোভন না দেখাতাম, তাহলে গোপাল নিশ্চয়ই নবাবকে ভেঙচি কাটতে মুর্শিদাবাদে যেত না। নবাব বলে কথা, তাকে ভেঙচি কেটে কি আর রেহাই পাওয়া যায়? মন্ত্রী বলে, মহারাজ, আমারও দুঃখ হচ্ছে, কিন্তু ইদানিং গোপালের ভীষণ বার বেড়েছিল, ধরাকে সরাগান করছিল না। নবাবকে ভেঙচি কাটার সাহস হলো কী করে? এতক্ষণে ওকে বোধ হয় শুলে চড়ানো হয়ে গেছে মহারাজ। কথায় বলে, কুকথা বাতাসের আগে ধায়। গোপালের বাড়িতেও দুঃসংবাদ পৌঁছালো। স্বভাবতই কান্নাকাটি রোল তো উঠলই। এদিকে নবাব গোপালকে শুলে চড়াবার আদেশ দিয়ে প্রাসাদে ফিরে এসে ভাবলেন, লোকটার এত সাহস হলো কোত্থেকে? নিশ্চিত মৃত্যু জেনেও কেন লোকটা তাকে ভেঙচি কাটছিল? লোকটা তবে কি বদ্ধ পাগল? না, কাল সকালবেলা বদ্ধভূমিতে গিয়ে একবার দেখতে হবে। তখনও যদি ভেঙচি কাটে, তখন বুঝতে হবে লোকটা নিশ্চয়ই পাগল। গোপালকে বদ্ধভূমিতে আনবার পর নবাব বদ্ধভূমিতে উপস্থিত হলেন। রক্ষীদের সঙ্গে বদ্ধাবস্থায় আস্তে আস্তে গোপাল বারবার ভেঙচি কাটতে লাগলো। নবাবের সামনে এসে বারবার ভেঙচি কাটতে লাগলো। নবাবের আর বুঝতে বাকি রইল না যে লোকটা বদ্ধ পাগল। নবাব রক্ষীদের ডেকে আদেশ দিলেন, ইসকো ছোড় দো, ইয়ে পাগলা আদমি হ্যাঁ। নবাবের আদেশ পেয়ে রক্ষীরা গোপালের বাঁধন খুলে ছেড়ে দিল। নবাব
বের হাত থেকে গোপাল ভেঙচি কেটেও পার পেয়ে গেল এবং কৃষ্ণনগরের দিকে রওনা দিল। নবাব রক্ষীদের বললেন, লোকটা বদ্ধ পাগল। গোপাল কৃষ্ণনগরে এসে শুনল রাজসভায় ইতিমধ্যে গোপালের মৃত্যুজনিত শোকসভা শুরু হয়ে গেছে। গোপাল নাচতে নাচতে রাজসভায় উপস্থিত হয়ে রাজাকে বলল, হুজুর টাকা দিন। গোপালকে জ্যান্ত ফিরতে দেখে মন্ত্রীমশাই ও তার দুজন অনুচরের চক্ষু ট্যাড়া হয়ে গেল। মহারাজ বললেন, সে কি গোপাল, তোমাকে শুলে চড়ায়নি, নবাবকে বারবার ভেঙচি কেটে দিব্যি ফিরে এলে? গোপাল হেসে বলল, গোপালকে শুলে চড়াবে? নবাবের এমন মুরদ কোথায়? বলেছিল বটে শুলে চড়াবে, কিন্তু শেষ পর্যন্ত ছেড়ে দিতে রেহাই পেল। মহারাজ গোপালের হাতে 1000 টাকা পুরস্কার দিয়ে বললেন, সত্যি তোমার জবাব নেই। তাড়াতাড়ি বাড়ি যাও, তোমার বাড়ির লোকেরাও ভীষণ কান্নাকাটি করছে। গোপাল বাড়ি আসতেই তার স্ত্রী কাঁদতে কাঁদতে বলল, তুমি ভূত নাকি গা? তবে যে শুনলাম নবাবকে ভেঙচি কাটার জন্য তোমার ফাঁসি হয়ে গেছে। গোপাল হেসে বলল, নবাবের মুরদ তো ভারী, গোপাল ভাঁড়কে শুলে চড়াবে, তবে আর নবাবই করতে হবে না, বুঝলে গিন্নি? বেটা ভয় পেয়ে ছেড়ে দিল। 100 বার ভ্যাংচাবো, 1000 বার ভ্যাংচাবো, শুলে চড়াক তো দেখি, বুঝব নবাবের কত মুরদ। কেমন? গল্পটা যদি তোমরা অবশ্যই শুনে থাকো স্কিপ না করে, তাহলে বুঝতে পারবে গল্পটা কতটা মজাদার। এটা গোপালের ভেঙচি কাটা বলে কথা, নবাবের কিছু করার ক্ষমতাই নেই। তো গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনো, আর আমার পাশে থেকেও সাবস্ক্রাইবটা করে দিও। আগামী দিনে শরীর যদি সত্যি সুস্থ থাকে তবে অবশ্যই আমার বন্ধুদের পাশে এবং আমার পরিবারের সদস্যদের জন্য অবশ্যই আমি গল্প নিয়ে হাজির হব। তোমরা আমার পাশে থেকো, হাতটা ছেড়ে দিও না কিন্তু। সাবস্ক্রাইব করতে ভুলো না, ছোটো করে হলে একটা কমেন্টস তো করো। তো আসি, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নমস্কার।